আপনি কি জানেন এই চা শ্রমিকরা সারাদিন কাজ করে কত টাকা পারিশ্রমিক পায়? সেই গল্প শুনতে আর আমাদের শ্রীমঙ্গল ভ্রমণের ব্লগটা দেখতে এই ভিডিওর সাথেই থাকুন। ওয়েলকাম টু মাই চ্যানেল তনয় অ্যান্ড অন্বেষা। গুড মর্নিং। আজকে 17 জুন সোমবার। ঘড়িতে তখন বাজে সকাল 7টা। ঘুম থেকে উঠেই চলে গেলাম আমাদের রুমের বারান্দায়। আর বের হয়েই সকালের এই মর্নিং ভিউ, উফ কে অসাধারণ। চারিদিক শান্ত স্নিগ্ধ, পাখির আওয়াজ শুধু শোনা যাচ্ছিল, এত ভালো লাগছিল না। বেশ কিছুক্ষণ এই বেলকনিতে দাঁড়িয়ে থাকলাম। আর ওখানে আমার ননদ আর ননদের হাজব্যান্ড মর্নিং ওয়াক করছে। আমরাও বেরিয়ে পড়লাম ব্রেকফাস্টের জন্য, যেহেতু হোটেলের ব্রেকফাস্ট টাইম 7:30 থেকে 10:30 পর্যন্ত, তাই দেরি না করে চলে যাচ্ছি রেস্টুরেন্ট এরিয়াতে। চলুন দেখিয়ে দেই প্যারাগন রিসোর্ট অ্যান্ড হোটেলের সেদিনের ব্রেকফাস্ট মেনুতে কী কী ছিল। ড্রিঙ্কস সেকশনে ছিল পাইনঅ্যাপেল ড্রিঙ্কস, টি অ্যান্ড কফি অ্যান্ড মিনারেল ওয়াটার। আর মেইন কোর্সে ছিল পরোটা, মিল্ক, পোহা, ডাল, মিক্স ভেজ, পেপার চিকেন, অমলেট, বেকড পটেটোস। তাছাড়া একটা আলাদা এগ স্টেশন ছিল, যেখানে আপনারা আপনাদের পছন্দ মতো এগের চয়েস দিতে পারেন, ওরা আপনাকে মেক করে দিবে। আর এখানে সালাদ অপশন ছিল। আর ওদিকে ডেজার্ট অপশনে বিভিন্ন রকমের কেক ছিল, আর ছিল হটডগ, ব্রেড অপশন ছিল। তাছাড়া ওদিকে জেলি ছিল, বাটার ছিল। আর এদিকে ফ্রুটস অপশনও ছিল, পাইনঅ্যাপেল অ্যান্ড ব্যানানা, আর একটা কাস্টার্ড ছিল। তো আমরা বসে পড়লাম আমাদের ব্রেকফাস্টটা করতে। ব্রেকফাস্ট শেষ করে আমরা শ্রীমঙ্গলে ডে ট্যুরের জন্য বের হব, কিন্তু বাদ সাধল বৃষ্টি। তাই কিছুক্ষণ হোটেলে বসেই আমরা বৃষ্টি উপভোগ করে নিলাম। বেশ কিন্তু লাগছিল বৃষ্টি উপভোগ করতে। আর শ্রীমঙ্গল মানেই তো বৃষ্টির জায়গা, বৃষ্টি তো হবেই। শ্রীমঙ্গলে ঘুরতে গেলে বৃষ্টির কথা মাথায় রেখেই কিন্তু ঘুরতে যেতে হবে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম বৃষ্টিটা একটু কমে আসার জন্য। তো যখন বৃষ্টিটা কমে আসলো, আমরা উঠে পড়লাম আমাদের গাড়িতে। আচ্ছা, আপনারা যারা আগের ব্লগ দেখেননি তারা প্লিজ দেখে আসবেন, কারণ আগের ব্লগে কিন্তু আমি অনেক ডিটেলস শেয়ার করেছি। তো বেরিয়ে পড়লাম আমরা শ্রীমঙ্গলে ডে ট্যুরের জন্য। এই যে সবাই আমরা গাড়িতে বের হওয়ার পরও কিন্তু হালকা পাতলা বৃষ্টি হচ্ছিল। তো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল একটা চা বাগান, যেখানে আমরা চা বাগানের ভিতরে ঢুকবো, ঘুরে দেখবো চা বাগানটা। আর যাওয়ার পথে আশেপাশের এই ভিউগুলা কিন্তু অসাধারণ লাগছিল। যেদিকেই তাকাচ্ছিলাম শুধু সবুজ আর সবুজ। আমাদের গাড়ি থামলো একটা চা বাগানে। আর এই চা বাগানের সৌন্দর্য আমাদের সবাইকে মুগ্ধ করছিল। আর বুঝতে পারছিলাম কেন শ্রীমঙ্গলকে বাংলাদেশের চায়ের রাজধানী বলা হয়। ঢাকা থেকে শ্রীমঙ্গলের দূরত্ব 190 কিলোমিটার এবং সিলেট থেকে এর দূরত্ব 83 কিলোমিটার। শ্রীমঙ্গলে প্রায় 40টির মতো চা বাগান রয়েছে। আমরা এখন আছি নূরজাহান টি এস্টেটে। এই চা বাগানে ঘুরে দেখা শেষ। চলুন এবার যাওয়া যাক অন্য কোনো স্পটে। আর সেখানে যাওয়ার পথে চারপাশের এত সুন্দর দৃশ্য একসাথে উপভোগ করা যাক।
আর যাওয়ার পথে জমে উঠেছিল খুদে শিল্পীর গানের আসর। লেখাপড়া করে তুমি চা বাগানে বেড়াতে যাও। শ্রীমঙ্গলে ঘুরে দেখার জন্য কিন্তু আপনারা বড় জিপ গাড়ি বা চাঁদের গাড়ি পেয়ে যাবেন, আর তাছাড়াও টোটো বা সিএনজির মতো ভেহিকেলও আপনারা পেয়ে যাবেন। সারাদিনের জন্য জিপ গাড়িগুলার ভাড়া পড়বে 2 থেকে 3 হাজারের মধ্যে। সেখানে অনেকগুলা স্পট ওরা ঘুরিয়ে দেখাবে, যেমন নূরজাহান টি এস্টেট, বাইকা বিল, মাধবপুর লেক, তারপরে দার্জিলিং টি এস্টেট, আরও কি পদ্মবিল, এইসব জায়গা আছে। তো আমরা তো আমাদের এই মাইক্রোটা ঢাকা থেকেই বুক করে এসেছিলাম, তো এক্সট্রা করে গাড়ি ঠিক করার কোনো দরকার হয়নি। চলে এসেছি আরেকটি দর্শনীয় স্পট মাধবপুর লেকে। এখানে এসেই চোখে পড়ল অনেকগুলো দোকানপাট, তার মধ্যে ন্যাশনাল চা বিক্রয় কেন্দ্র রয়েছে, আর তার পাশে একটা মসজিদও রয়েছে। তো এখান থেকে আমরা একটু ঝালমুড়ি খেয়ে নিলাম, আর ঝালমুড়ি ট্রিট দিল আমাদের ভাই দেব। ঢুকে পড়েছি মাধবপুর লেকের ভিতরে। পাবলিক সিকিউরিটির কথা বিবেচনা করে সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই লেকটি খোলা থাকে, আর আমরা পার্কিং এর জন্য 200 টাকা দিয়েছিলাম। ভিতরে ঢুকেই চোখে পড়ল লেকের মধ্যে ফুটে থাকা এই সুন্দর শাপলা ফুলগুলো। লেকটির সম্পূর্ণ সৌন্দর্য উপভোগ করার জন্য আমাদেরকে উঠতে হবে টিলার উপর, তাহলেই আমরা উপর থেকে পুরো লেক এবং এই মৌলভীবাজারের সুন্দর একটা ভিউ পাবো। ইজিলি উপরে উঠে যাওয়া যায়, খুব একটা খারাপ না রাস্তা, তবে যাদের পায়ে বা কোমরে সমস্যা আছে তারা অ্যাভয়েড করে চললেই ভালো। টিলার উপর থেকে দক্ষিণ দিকে তাকালে চোখে পড়বে ইন্ডিয়ার পাহাড়গুলো। টিলার উপর থেকে চা বাগানে ঘেরা এই মাধবপুর লেকের সৌন্দর্য অবর্ণনীয়। এত সুন্দর লাগছিল সেই জায়গাটা, আর ওয়েদারটাও না একদম পারফেক্ট ছিল, আর সাথে চা শ্রমিকদের চা তোলার দৃশ্য। আর এদিকে আমার বোনের চোখে পড়েছে একটা পাহাড়ি ফুল, আর ফুল নিয়ে তার কি খুশি। ফুলের নাম কি বলতে পারি না, কিন্তু দেখতে খুব সুন্দর ছিল ফুলটা। বাঁশির আওয়াজ শুনতে শুনতে বিদায় জানালাম এই মাধবপুর লেককে। চলে এসেছি লাউয়াছড়া জাতীয় উদ্যানে। এখানে প্রবেশ মূল্য 120 টাকা করে। ভিতরে অনেকখানি হেঁটে দেখার আছে। অনেকখানি যাওয়ার পরে একটা রেল লাইন পড়ে, আর আমরা যখন গিয়েছি তখন অলরেডি দুপুর হয়ে গেছে, আর সাথে বাচ্চারা ছিল, ওদের খিদে লেগে যাওয়ার কারণে আমরা আর ভিতরে ঢুকতে পারিনি। তাই আমরা চলে গেলাম রেস্টুরেন্টে। যেহেতু ঈদের দিন ছিল তাই রেস্টুরেন্টে খাবারের অপশন কিন্তু খুবই সীমিত ছিল। তো আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে চলে গেলাম আরেকটা চা বাগানে। চা বাগানে যাওয়ার পর তনয় এখানকার চা শ্রমিকদের সাথে কথা বলছিল, আর সেখানে জানতে পারলো যে সারাদিন 25 কেজি চা পাতা সংগ্রহ করে ওরা দিনমজুর পায় মাত্র 170 টাকা। জি হ্যাঁ, মাত্র 170 টাকা, যা মাসে হিসাব করলে মাত্র 5100 টাকার মতো। কি নির্মম, তাই না? এই দুর্মূল্যের বাজারে এত কম টাকা দিয়ে চলা সত্যিই খুবই কষ্টের। আর এই চা পাতা সংগ্রহের জন্য কিন্তু তাদের মাইলের পর মাইল হেঁটে যেতে হয়, উঠতে হয় উঁচু পাহাড়, ভিজতে হয় বৃষ্টিতে। চা শ্রমিকদের এই কষ্টের ফলেই আমরা ঘরে বসে নিশ্চিন্তে চায়ে চুমুক দিতে পারি।
শ্রীমঙ্গলে চা বাগান ছাড়াও আপনাদের চোখে পড়বে রাবার বাগান। আমরা রাবার বাগানে আর থামিনি। আর তাছাড়া এখানে কিন্তু প্রচুর আনারসের চাষ হয়। আশেপাশে দেখবেন আনারস বিক্রি করছে অথবা গাছে আনারস। তো আমরা এই চা বাগান থেকে কিছু চা পাতা সংগ্রহ করে নিলাম, 2টি পাতা 1টি করি। এই চা পাতা থেকে কিভাবে চা প্রসেস হয়ে আমরা দানাটা পাই সেটার একটা প্রসেস ভিডিও কিন্তু আমার পঞ্চগড়ের ব্লগে আছে, চাইলে সেটা দেখে আসতে পারেন। এরপর আমরা গিয়েছিলাম মণিপুরি পল্লীতে। সেখানে মণিপুরি ড্রেস, শাড়ি, জামা কাপড় বিক্রি হচ্ছিল। আর ঈদের দিন হওয়ার কারণে বেশিরভাগ দোকানপাটই বন্ধ ছিল, সামান্য কিছু দোকানই খোলা ছিল। অন্য কোনো দিন গেলে হয়তো আরও বেশি ভ্যারাইটি আপনাদের দেখাতে পারতাম। বিকেলবেলা হোটেলে ফিরে ফ্রেশ হয়ে নেমে পড়ি সুইমিং পুলে। খেলাধুলা, আড্ডা, নাচ, গান, প্রতিযোগিতা দিয়ে আমাদের সেদিনের বিকালটা বেশ জমে গিয়েছিল। সেদিন ছিল আমার ননদের মেয়ে দেবস্মিতার জন্মদিন, তাই ওর জন্মদিন উপলক্ষে রাতে হবে একটা ছোটোখাটো বার্থডে সেলিব্রেশন। তো সেজন্যই সাজুগুজুর পর্ব শুরু হয়ে গেছে। দেবস্মিতাকে সাজিয়ে দিচ্ছিলাম ওর স্পেশাল ডের জন্য। এই যে আমাদের বার্থডে গার্ল রেডি। কেমন লাগছে ওকে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টে। আর বার্থডে গার্লের সাথে সাথে আমাদের কেকও হাজির। শুরু হয়ে গেল আশীর্বাদ এবং ফটো সেশন পর্ব। এরপরেই কেক কাটার পালা। দেবস্মিতার পাশে রয়েছে বড় দাদা ঋদ্ধি আর ছোট দাদা রুদ্র আর ছোট্ট ভাই দিব্য। হ্যাপি বার্থডে দেবস্মিতা, অনেক অনেক শুভকামনা তোমার আগামী জীবনের জন্য। অ্যান্ড আ ম্যান্ডেটরি ফ্যামিলি পিকচার। ডিনারের জন্য আমরা চলে গিয়েছিলাম প্যারাগনের রেস্টুরেন্ট এরিয়ায়। সন্ধ্যার দিকেই আমরা আমাদের পছন্দ মতো মেনু সিলেক্ট করে তাদের অর্ডার দিয়ে দিয়েছিলাম। যেহেতু খাবার তৈরি করতে সময় লাগে তাই আগে থেকেই অর্ডার দিয়ে দেওয়াটা বেটার। আমরা অর্ডার করেছিলাম অন্থন, থাই স্যুপ, ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, চাইনিজ ভেজিটেবল, চিকেন কারি, ফিশ কারি, ক্যাশনাট সালাদ এবং ড্রিঙ্কস। একে একে আমাদের সকল আইটেম আমাদের সার্ভ করে দেওয়া হলো। জনপ্রতি খাবারের প্রাইস পড়েছিল 1000 টাকা করে। খাবারের টেস্ট ভালো ছিল। নেক্সট মর্নিং 18ই জুন আমাদের লাস্ট ডে অফ দিস শ্রীমঙ্গল ট্যুর। সকালবেলা চলে গেলাম ব্রেকফাস্ট এরিয়াতে ব্রেকফাস্টের জন্য। গতকাল থেকে আজকে ব্রেকফাস্ট আইটেম বেটার ছিল। আমার মনে হয় 2-3টা আইটেম বেশি ছিল। মেইন কোর্সে ছিল পরোটা, খিচুড়ি, ডাল, সবজি, চিকেন, তারপরে প্যানকেক ছিল, পাস্তা ছিল, বয়েলড এগ ছিল। তাছাড়া কিছু আইটেম তো সেম ছিল, যেমন বেকারি আইটেমগুলা। আর ডেজার্ট আইটেমেও ওই সেমই ছিল। আর কালকে পাইনাপেল ড্রিঙ্কস দিয়েছিল আর আজকে ম্যাঙ্গো ড্রিঙ্কস অ্যাভেলেবেল ছিল। তো আমরা সকালের ব্রেকফাস্টটা সেরে নিচ্ছিলাম। আর সেদিন একটা আমাদের রিল্যাক্স ডে ছিল, কারণ আমরা ধীরে সুস্থে ব্রেকফাস্ট করে 12টার দিকে হোটেল থেকে চেক আউট করব। এটা হচ্ছে রেস্টুরেন্টের পাশে ওপেন স্পেসটা। এখানে বসে দাঁড়িয়ে আমরা গল্প করছিলাম, চা খাচ্ছিলাম। আর ওয়েদারটা এত সুন্দর ছিল, মেঘ করে আসছিল, একটু পরেই বৃষ্টি নামবে। অনেক বাতাস দিচ্ছিল আর এইদিকে বাচ্চারা খেলাধুলা করছে। দেখতে দেখতে কালো মেঘে ছেয়ে গেল পুরো আকাশ। কি যে দারুণ লাগছিল সেই সময়টা। এত সুন্দর বাতাস দিচ্ছিল, মনে হচ্ছে আমাদেরকে উড়িয়ে নিয়ে যাবে। সত্যি বলতে আমার সেদিন বাড়ি ফিরে যেতে একদমই ইচ্ছে করছিল না। মনে হচ্ছিল এরকম একটা ওয়েদারে আরও একটা দিন স্টে করে যাই এই রকম পরিবেশে। কিন্তু যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি। চারপাশে পাহাড়ে ঘেরা
রিসোর্টের রুম থেকে বৃষ্টি দেখতে খুব ভালো লাগছিল। কবিগুরু রবীন্দ্রনাথ, নজরুল অথবা যে কোনো কবি এরকম একটা ওয়েদারে 2-3টা কবিতা নিশ্চয়ই লিখে ফেলতো। তবে বৃষ্টিতে ভিজে সুইমিং করার চান্সটা কিন্তু আমরা হাতছাড়া করিনি। নেমে পড়েছিলাম এই বৃষ্টিতে সুইমিং পুলে। 11:30 বাজে, চেক আউট টাইম হয়ে গেছে। চলে এসেছি হোটেল লবিতে। চেক আউট ফর্মালিটি শেষ করে এবার প্যারাগন হোটেলকে বিদায় দেওয়ার পালা। আর এদিকে হচ্ছে শেষ মুহূর্তের ফটো সেশন। আর এরপরেই বেরিয়ে পড়ব ঢাকার উদ্দেশ্যে। বৃষ্টি তো আর থামার নাম নিচ্ছে না, তাই বৃষ্টি মাথায় নিয়েই বের হয়ে গেলাম। ওভারঅল প্যারাগন রিসোর্ট অ্যান্ড হোটেলে আমাদের স্টে কিন্তু বেশ ভালো ছিল। সেই সকাল 9:30 থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখন বাজে 12টা। এখনও কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে। ফেরার পথে আবার সেই উজান ভাটিতে আমরা নামলাম আমাদের দুপুরের লাঞ্চের জন্য। তো ওই যে দেখছো ছাতি করে একে একে একজনকে নিয়ে আসা হচ্ছে। যেহেতু বৃষ্টি হচ্ছে তাই খিচুড়ি দিয়েই আজকের লাঞ্চটা সেরে নিচ্ছি। বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ভালোই লাগে, কিন্তু কোয়ান্টিটি কিন্তু অনেক ছিল। তো কেমন লাগলো আজকের এই ব্লগ, আমাদের ফুল শ্রীমঙ্গল ব্লগ জানাবে কিন্তু। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।